এর আগে আমরা শিখেছি হচ্ছে HTML আর হচ্ছে CSS। হ্যাঁ, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ জিনিসটা আসলে কি? এটা ওয়ান কাইন্ড অফ CSS। আমরা মানে এটা CSS এর একটা ফ্রেমওয়ার্ক বলতে আপনার CSS দিয়ে আমরা যেই কাজগুলো করি, সাধারণত কালার করি, বিভিন্ন স্টাইল করি, এই স্টাইলগুলো আপনার রেডিমেড হিসেবে এই বুটস্ট্র্যাপ করে রাখছে হ্যাঁ আগে থেকে। তো আমাদের প্রয়োজন মতো আমাদের যখন যে স্টাইলটা লাগবে সেগুলো আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এক কথায় হচ্ছে বুটস্ট্র্যাপ CSS এর একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আগে থেকেই অনেকগুলো স্টাইল তারা ওইখান থেকে করে রাখছে বিভিন্ন নামে। যেমন CSS এ আমরা মেন যে কাজটা করি, ক্লাস দিয়ে বিভিন্ন প্রপার্টিসের আমরা ভ্যালু দিয়ে কাজ করি, স্টাইল করি। এই বুটস্ট্র্যাপে আপনার বিভিন্ন ক্লাস দিয়ে বিভিন্ন স্টাইল করে রাখা আছে। আমাদের ওয়েবসাইটের যখন যে ডিজাইনটা, যে স্টাইলটা করার প্রয়োজন পড়বে, আমরা সেটা বুটস্ট্র্যাপ থেকে জাস্ট মানে করে ফেলতে পারবো সহজেই। CSS দিয়ে যে কাজটা করতে আমাদের 10 লাইন 20 লাইনের কোড লিখতে হয়, সেটা আমরা এক লাইনেই সেটা করে ফেলতে পারবো। এটা সহজ একটা জিনিস। হ্যাঁ, আমাদের কাজকে আর কি, ওয়েবসাইটের ডিজাইনকে সহজে করার জন্য বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করার জন্য আমাদের বুটস্ট্র্যাপটা সেট আপ করতে হবে। আমরা কিভাবে সেট আপ করবো সেটা আমরা দেখব। হ্যাঁ, আমরা HTML এর জন্য যেরকম আলাদা একটা ফাইল ক্রিয়েট করি না, index.html, ওইখানে HTML এর কোডগুলো লিখি। তারপরে style.css ফাইল তৈরি করে ওইখানে style.css এর কোডগুলো লিখি। কিন্তু বুটস্ট্র্যাপের জন্য আলাদা কোনো ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে না, এটা করাই আছে, জাস্ট আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব। হ্যাঁ, ওটা কিভাবে আমরা সেট আপ করবো এটা একটু দেখেন আপনারা মনোযোগ দিয়ে। তো আমরা যদি আমাদের এই আগে ফোল্ডারটাতে যাই, কোড এডিটরের, এখানে আগে থেকে যা আছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এগুলো সব আমরা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যদি এখন HTML লেখার যে স্ট্রাকচারটা, সেটা আমরা HTML5 দিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, নিয়ে আসার পরে এইখানে আমাদের যে style.css-টা আছে, এটা আমরা লিঙ্ক করে দিব। লিঙ্ক style.css। এখন index.html ফাইলের সাথে style.css ফাইলটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা বুটস্ট্র্যাপটা সেট আপ করবো। বুটস্ট্র্যাপটা সেট আপ করার জন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এইখানে লিখব সার্চ বক্সে গেট বুটস্ট্র্যাপ, ঠিক আছে? আপনাদের লেখার দরকার নাই, দেখেন এটা আমি ভিডিও হবে, পরে আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দেব, ওইখান থেকে দেখে দেখে আপনারা করবেন, ঠিক আছে? প্রথমে আমরা যে সাইটটা পাবো, এই যে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপ এই সাইটটাতে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন উপরে লেখা আছে, বিভিন্ন অপশন দেওয়া আছে। এইখান থেকে আমরা ডক্সে যাব। ডক্সে যাওয়ার পরে এইখানে আমরা নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে এইখানে আমরা এই যে স্ট্রাকচারটা দেখতেছি, এই স্ট্রাকচার থেকে আমাদের এই যে লিঙ্ক নামে যে এটা আছে লাইনটা, এই পুরো লাইনটা আমরা কপি করব, ঠিক আছে? এটা কপি করে আমরা এই যে আমাদের টাইটেল index.html ফাইলের টাইটেলের নিচে আমরা পেস্ট করব। এইখানে আমাদের সব কিছু দরকার নেই। আমাদের এই যে রিলেশন স্টাইল শিট, এটার পরে যা কিছু আছে এটা আমরা এই পর্যন্ত ডিলিট করে দেব, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাইল। এরকম আমাদের 4টা ফাইল সেট আপ করতে হবে। এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা ওইখান থেকে একবার সেট আপ করে নিলেই হবে। হ্যাঁ, তারপরে আমরা দ্বিতীয় যে ফাইলটা নিব, এটা এই দেখেন স্ক্রিপ্ট, এই লাইনটা কপি করব।
কপি করার পরে আবার আমরা index.html এখানে আসবো। আসার পরে এই ফাইলটা আমরা এই যে বডি ক্লোজ হয়েছে না, এটা বডি ওপেনিং ট্যাগ, এটা বডি ক্লোজিং ট্যাগ। এই ক্লোজিং ট্যাগের ঠিক উপরে এইখানে আমরা পেস্ট করব। এইখান থেকে আমরা এইটুকু আবার ডিলিট করে দেব। এই যে এই পর্যন্ত আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে দেখেন নিচের দিকে আরও দুইটা লিঙ্ক আছে। প্রথমটা থেকে আমরা নিলাম, এটা একটু খেয়াল রাখবেন। প্রথমটা থেকে নিচে আমরা দুইটা, একটা হচ্ছে এই যে এইটা লিঙ্ক, ঠিক আছে, এই যে bootstrap.min.css এই ফাইলটা, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট এই ফাইলটা, এই দুইটা নেওয়ার পরে আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, এইখানে আরও দুইটা আমরা লিঙ্ক পাবো। এই দুইটাকে এই যে রাইট বাটনে ক্লিক করে আমরা এটা কপি করব। কপি করার পরে এটা আবার এই ফাইল দুইটার এই যে স্ক্রিপ্ট এটার নিচে দিব। দেওয়ার পরে এইখান থেকে আমরা এই জিনিসটা ডিলিট করে দিব। আবার এইখান থেকে ডিলিট করে দেব। এই যে এই পর্যন্ত ডিলিট করে দেব। দেখেন স্ক্রিপ্ট, ওপেন ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ, এইরকম তিনটা ফাইল এখানে। এই চারটা ফাইল আমাকে সেট আপ করে নিতে হবে। উপরে একটা, এটা হচ্ছে লিঙ্ক স্টাইল শিট, আর নিচে হচ্ছে তিনটা, এই তিনটা ফাইল, এই চারটা ফাইল আমার যদি সেট আপ থাকে এইভাবে, তাহলে মনে করবেন যে আপনার বুটস্ট্র্যাপ ফুলফিলভাবে সেট আপ করা। ঠিক আছে, এটা ভিডিও দেখে দেখে সেট আপটা করে নেবেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা এর কাজটা সম্পর্কে একটু ধারণা নেই। ধরেন আপনি এইখানে পি ট্যাগ নিলেন, এইখানে আমি লরেম 50 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের কিছু টেক্সট নিলাম, নেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি ব্রাউজারে যাই। দেখেন এই যে আমার এটা আসছে, খুব একটা পার্থক্য আমরা বুঝতেছি না, জাস্ট সেট আপটা করলাম। এখন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করব। নর্মালি আমরা যদি এই লেখাটাকে কালার করতে চাই, বিভিন্ন স্টাইল দিতে চাই, তাহলে আমরা কি করতাম আগে? আমরা যে এইখানে স্টাইল ডট সিএসএস ফাইলে এসে আমরা পি ট্যাগটাকে ধরতাম সিলেক্টর হিসেবে, তারপরে দুইটা ব্রেকেট দিতাম। দেওয়ার পরে এখন ধরেন আপনি এটাকে কালার করবেন, তাহলে কালার প্রপার্টিস নিলাম, নেওয়ার পরে এটাকে রেড দিলাম, তারপরে এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক। দেওয়ার পরে এখন সেভ দিলে আমার ব্রাউজারে এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হচ্ছে আর লেখাটা রেড হচ্ছে। এইভাবে করি না আমরা সিএসএস এ? তো সিএসএস এ আমাদের এই কাজটা করার জন্য আলাদাভাবে এতটুকু কোড লিখতে হচ্ছে, ঠিক কিনা? এখন আমরা এটা বুটস্ট্র্যাপ দিয়ে এই কাজটা করতে পারি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপটা অলরেডি index.html ফাইলে সেভ করে রেখেছি, ঠিক না? এই ফাইলে কাজে আমাদের এইখানে এই কাজটা সহজে করার জন্য জাস্ট আমরা যেটা করতে পারি, এইখানে আমরা সবসময় জানি যে কোনো কালার করার জন্য, কোনো কিছু করার জন্য আমরা আগে ক্লাস নিতাম, ক্লাস নাম দিতাম না সিএসএস এ। এইখানে ধরেন আমি একটা ক্লাস নিলাম, নেওয়ার পরে এই ক্লাসের নামটা
বুটস্ট্র্যাপে একটা নাম দিয়ে এটাকে তারা করে রেখেছে। সেটা কি নামে করে রেখেছে সেটা আমরা জানি না, ঠিক আছে? আপনারা জানেন না, কিন্তু আস্তে আস্তে জানবেন। এখন জাস্ট আমি চাচ্ছি, দেখেন এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমি যদি যাই, এখন কিন্তু কোনো কালার নাই। কারণ কি, আমি style.css ফাইল থেকে আমার কালার সবগুলো যে স্টাইলগুলো দিয়েছিলাম ওগুলো ডিলিট করে ফেলেছি। এখন আমি জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে এটার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার করব, ঠিক আছে? এই জন্য আমরা ক্লাস নেওয়ার পরে এখানে লিখব জাস্ট টেক্সট হাইফেন, ধরেন আপনি দিলেন প্রাইমারি, ঠিক আছে? এখন যদি আমি ব্রাউজারে যাই, সেভ দেওয়ার পরে দেখেন এটা কালার হয়ে গেছে। আমার কিন্তু সিএস এর কোড লিখতে হয় নাই। এর মানে কি, বুটস্ট্র্যাপ নিজেই ওই টেক্সট ডট প্রাইমারি দিয়ে কি কালার হবে সেটার একটা সিএসএস তারা করে রাখছে। আমি জাস্ট ওই ক্লাসের নামটা লিখে দিলেই কালারটা চলে আসবে। এখন আমরা এই ক্লাসের নামগুলো কোথায় পাবো? এই জন্য আমরা ব্রাউজারে যাব। আমাদের এরকম অসংখ্য ক্লাসের নাম দিয়ে দিয়ে তারা বিভিন্ন স্টাইল করে রাখছে, তা আমরা তো জানি না ওইগুলো। তো জানার জন্য আমরা এখানে জাস্ট লিখব বুটস্ট্র্যাপ টেক্সট কালার সিএসএস লিখে আমি এন্টার দেব। দেওয়ার পরে এইখানে একটু নিচে আসবেন, স্ক্রল করে আসার পরে এই W3 স্কুল বুটস্ট্র্যাপ 5 কালার্স এইখানে যাবেন। দেখেন এই যে টেক্সট প্রাইমারি একটা ক্লাস, এখন এইখানে দেখেন টেক্সট সাকসেস নামে একটা ক্লাস। এখন যদি আমি এটা যাই, এটাকে যদি কপি করি, আরেকটা লাইন নেই, প্যারাগ্রাফের এটা একটু কমাই দেই, বেশি হয়ে গেছে, এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, এখন এটাকে আরেকটা করলাম, করার পরে এখন এটাকে নামটা জাস্ট আমি চেঞ্জ করে দিব। এখন দিলাম হচ্ছে সাকসেস, টেক্সট সাকসেস। দেখেন ব্রাউজারে আসেন, দুইটা লাইনের কালার দুই ধরনের, প্রথমটা প্রাইমারি, পরেরটা সাকসেস। এরকম আপনার যখন যেটা প্রয়োজন পড়বে আপনি এই যে এইখান থেকে ওই ক্লাসের নামগুলো নেবেন, কারণ এগুলো মুখস্থ রাখা সম্ভব না। জাস্ট সিস্টেমটা কিভাবে আমরা ব্যবহার করব বুটস্ট্র্যাপ, ওই সিস্টেমটা যদি জানেন আর আপনি যদি সেট আপটা করতে পারেন প্রপারলি, যদি বুটস্ট্র্যাপটা এই ইন্ডেক্স ডট ফাইলের যদি আপনি এই ফাইল তিনটা আর এইটা যদি সেট আপ করতে পারেন, তাহলে আপনি ইজিলি যখন যেটা প্রয়োজন পড়বে আপনি অটোমেটিকলি, আমার কিন্তু সিএসএস লিখতে হচ্ছে না, অর্থাৎ বুটস্ট্র্যাপ সিএসএস এর 80% কাজ বুটস্ট্র্যাপ দিয়ে আপনি করে ফেলতে পারবেন। আর 20% কাজ যেটা আমাদের মন মতো হচ্ছে না, তখন ওইটা আমরা আমাদের মন মতো করে চেঞ্জ করে নিব। এখন যদি আমি এটাকে আবার আরেকটা লাইন করি, মানে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এটাতে যদি দেই টেক্সট ইনফো, দেখেন এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম আপনি এইখান থেকে সবগুলো একটা একটা করে নিয়ে এই প্যারাগ্রাফের কালারগুলো চেঞ্জ করে করে দেখবেন যে কোনটার কি কালার হয়। এখন আমি চাচ্ছি এটা নিচে ব্যাকগ্রাউন্ড দিব। আগে যেরকম দিতাম সিএসএস এ গিয়ে ওই ট্যাগ বা ক্লাসের নাম দিয়ে আমরা লিখতাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে যে কালারটা দিতে চাচ্ছি ভ্যালুটা সেটা আমরা দিতাম, ঠিক না? এখন আমরা নর্মালি এটা বুটস্ট্র্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে পারবো। এই ব্যাকগ্রাউন্ড করার জন্য এইটা কিন্তু একটা ক্লাসের নাম, হ্যাঁ, টেক্সট প্রাইমারি, ইউপিএস কোনো একটা অন আছে। এখন আমরা চাচ্ছি এই টেক্সট প্রাইমারি এরপরে আরেকটা ক্লাস ব্যবহার করার জন্য, আরেকটা স্টাইল দেওয়ার জন্য। সেই স্টাইলটা হবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, ঠিক আছে? ওই হ্যাঁ, ওই ইউপিএস একটা মনে হয় কোথাও করতেছে, দেখো তো কোনটা, ওটা একটু বন্ধ করে। এখন আমরা এই ক্লাসের পরে আরেকটা স্টাইল দিব। হ্যাঁ, আরেকটা স্টাইল দেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা কি স্টাইল দেব, ধরেন সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য তার ক্লাসটা কি, সেটা হচ্ছে বিজি, ধরেন এটা দিলাম হচ্ছে ডেঞ্জার,
ঠিক আছে, সেভ দিলাম। দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা অন্যান্য ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারে যদি যাই, তাহলে দেখেন এইখানে আছে এই যে বিজি প্রাইমারি, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, বিজি ডার্ক, বিজি লাইট, হ্যাঁ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তারা এইখানে করে রাখছে। এখন যদি আমি নিচেরটাতে যাই, এটাতে যদি দেই বিজি, ধরেন এটা দিলাম ইনফো, সরি, এই ক্লাসের নাম অবশ্যই এই ক্লাসের ভিতরে হইতে হবে। মানে এক টেক্সট সাকসেস, এটা একটা ক্লাসের নাম, এরপরে স্পেস দিয়ে আপনি আরেকটা ক্লাস দিতে পারবেন। এইভাবে স্পেস দিয়ে 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 আপনি ইচ্ছে মতো অসংখ্য ক্লাস ওই একটা ক্লাস নেমের ভিতরেই দিতে পারবেন। মানে টেক্সট সাকসেস, এটা একটা ক্লাস শেষ, মানে এটাতে টেক্সটের কালার হচ্ছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের আরেকটা কালার ক্লাস দেওয়ার জন্য, তাহলে এইখানে আমি বিজি, সরি, এইখানে আমি স্পেস দিয়ে লিখবো, ধরেন বিজি, এটা দিলাম হচ্ছে ধরেন ইনফো, ঠিক আছে, সেভ দিলাম। দেওয়ার পরে দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন আমি দিলাম বিজি ডার্ক, এটাতে স্পেস দিব, ক্লাসের নামটা দিব ডার্ক, সেভ, ব্রাউজারে যান, দেখেন আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। মোটামুটি বুটস্ট্র্যাপের মানে বুটস্ট্র্যাপ সেটআপ থাকলে আপনি যদি করতে পারেন তাহলে অনেক স্টাইল আছে, যেগুলো আমরা এরকম ক্লাসের নামগুলো লিখলেই HTML ফাইলে, index.html এর ফাইলে যেই টেক্সটটাকে আমরা বা যেই ট্যাগটাকে আমরা স্টাইল করতে চাচ্ছি, ওই ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে ক্লাসের নামটা দিলেই আমার ওই স্টাইলটা হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল আপনার টেক্সটকে আমরা কিভাবে, এখন ধরেন এইখানে যদি পি না হয়ে H1 হইতো, ধরেন আমি এখানে H1 নিলাম, লরেম 5 একটা লাইন নিলাম, নেওয়ার পরে এটা এখন কি অবস্থায় আছে? এই অবস্থা। আপনি চাচ্ছেন এটাকে একটা কালার দিবেন, তাহলে এইখানে ক্লাস নেবেন, ক্লাস নেওয়ার পরে এখানে টেক্সট কালার আপনি ধরেন দিলেন ডেঞ্জার, এটা এখন কালার হয়ে যাবে ডেঞ্জার। আপনি চাচ্ছেন এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে এইখানে একটা স্পেস দিয়ে আপনি লিখবেন বিজি ডেঞ্জার। দেখেন দুইটা একই হয়ে গেছে, একটাকে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ট্যাগ বা এলিমেন্টকে আপনি আপনার ইচ্ছা মতো না, যেই ক্লাসগুলো অ্যাকচুয়ালি তারা তৈরি করে রাখছে, মানে যেগুলো সব ইফেক্টিভ, সবসময় কাজে লাগে, ওই কাজগুলাই তারা করে রাখছে, ঠিক আছে। এরপরেও যদি আমাদের মানে অন্য কোনো কালারের প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা ওই সিএসএস দেয়া নিজেদের মতো করে নিব। কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনাকে ওই ক্লায়েন্টে বলে দিবে যে আমার টেক্সটের কালার বুটস্ট্র্যাপ 5-এর আপনার বিজি প্রাইমারি হইতে হবে বা টেক্সট প্রাইমারি হইতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার বিজি সাকসেস হইতে হবে, এইভাবে বলে দিবে। সেই ক্ষেত্রে আপনি যদি এই বুটস্ট্র্যাপ সেট আপ করে যদি বুটস্ট্র্যাপ ইউজ করার সিস্টেমটা যদি না জানেন তাহলে আপনি প্রবলেমে পড়বেন। অথচ এই কাজগুলো কিন্তু আমরা সিএসএস দিয়ে করতে পারি, ঠিক কিনা। সেই ক্ষেত্রে আমাদের ওই সিএসএস style.css ফাইলে গিয়ে আমাদের কি করতে হবে, ওই একটা একটা করে ক্লাস আপনার সিলেক্টর ধরে ধরে ট্যাগ ধরে ধরে আমাকে আলাদা আলাদাভাবে আমরা সিএসএস এ যেভাবে করছি ঠিক ওইভাবে আমাদেরকে করতে হবে। এটা গেল আপনার টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার। এরপরে আসেন, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা বাটন রাখতে চাচ্ছেন, ধরেন এর নিচে আপনি একটা বাটন রাখতে চাচ্ছেন, বাটন ট্যাগ,
এর ভিতরে ধরেন আপনি লিখলেন ক্লিক হেয়ার, ঠিক আছে? তাহলে আপনার ওয়েবসাইটে একটা বাটন তৈরি হবে। এই যে একটা বাটন আসছে, এই যে, ঠিক আছে? এই যে বাটনটা আপনি চাচ্ছেন যে এই বাটনটাকে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি আবার বুটস্ট্র্যাপে আসেন, এইখানে যদি দেখেন, আপনি খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে বাটন, এই যে বাটন, ঠিক আছে? এই যে বাটন, দেখেন এই বাটনের ক্লাসগুলো এখানে দেয়া আছে। বিটিএন মানে হচ্ছে প্রথম বাটনের ক্লাস হচ্ছে বিটিএন। তাহলে প্রথম ক্লাসটা দিবেন আপনি ক্লাস, তারপরে নেমটা বাটন, ক্লাস নেমটা হচ্ছে বাটন। এটা যদি দেন একটা নর্মাল, জাস্ট একটা নর্মাল বাটনের মতো হবে, কিন্তু কোনো ইফেক্ট এটাতে নাই। এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের বাটনটা এরকম ওয়ার্নিং এরকম হবে, এরকম। এটা যদি আপনি নর্মাল সিএসএস দিয়ে এই বাটনটা তৈরি করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 10 লাইনের কোড লিখতে হবে। কিন্তু এখন নর্মালি আপনি জাস্ট এইখানে বাটনের পরে আরেকটা ক্লাস দিবেন বিটিএন ইনফো। আপনার দেখেন এখন একটা সুন্দর বাটন হয়ে যাবে। এই দেখেন একটা বাটন হয়ে গেছে, এবং এটার উপরে মাউস নিলে দেখেন এটার একটা হভারও হচ্ছে, এই যে এরকম, ঠিক আছে? এখন আপনি যদি এইখান থেকে আপনার বাটনটা কি ধরনের হবে আপনি এইখান থেকে নিবেন। সাধারণত এরকম বাটনই প্রয়োজন পড়ে আমাদের ওয়েবসাইটে, কিন্তু এর বাহিরে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে করে নিব, ঠিক আছে? আচ্ছা, এটা গেল বাটন। ধরেন আপনি এই বাটনগুলো করবেন, ধরেন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টেবিল। আমরা আমাদের HTML এবং CSS দিয়ে টেবিল তৈরি করা শিখছিলাম না? হ্যাঁ, সেটা করার জন্য আমরা কি করি? প্রথমে একটা টেবিল ট্যাগ নেই, ঠিক আছে? এই টেবিলের ভিতরে আমরা কি নেই? টেবিল হেড, টি হেড। এই টি হেডের ভিতরে আমরা নেই TR, এই TR এর ভিতরে নেই TH। এরপরে আমরা এখানে ধরেন দিলাম TH সিরিয়াল নাম্বার, তারপরে এই লাইনটাকে কপি করে এখানে দিলাম ধরেন নেম, তারপরে এটাকে কপি করে ধরেন এটাতে দিলাম ডেজিগনেশন, এটা কপি করে দিলাম হচ্ছে ধরেন মোবাইল নাম্বার, ঠিক আছে? এখন দেখেন এই টেবিলের হেডটা আমাদের ওয়েবসাইটে আসবে। এই যে দেখেন আসছে না? হ্যাঁ, এটা হেডটা আসছে। এখন আমার দরকার কি? বডি। তাহলে আমরা এই যে টি হেড যেখানে শেষ হয়েছে, এই যে টি হেড ওপেন, টি হেড ক্লোজ, এর ঠিক নিচে আমরা নিব টি বডি। বডি নিয়ে এখানে আমরা দিব TR, তারপরে TR এর ভিতরে আমাদের থাকবে ডাটা TD। এই TD-তে সিরিয়াল নাম্বার ধরেন 01, কপি করলাম, এটা নাম দিলাম, ধরেন একটা নাম দিলাম রুবেল ইসলাম, তারপরে ধরেন আমরা দিলাম হচ্ছে IT এক্সিকিউটিভ, এটাকে কপি করে ধরেন এইখানে মোবাইল নাম্বারটা আমরা দিলাম 01726173621। এখন এই যে টিআরটা আছে না, এটাতে কি হলো? আমাদের বডিতে আরেকটা লাইন আসছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এরকম আমাদের টেবিলে আরো 5টা বা 10টা থাকবে। তাহলে এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা এই টিআর এর নিচে দিয়ে দিব। ধরেন দিলাম, এখন এটাকে সেভ দিলাম, আমাদের টেবিলটা এরকম হয়েছে। এখন এটাকে যদি ওই যে টেবিলের বর্ডার, ব্যাকগ্রাউন্ড, কালার এগুলো দিয়ে যদি আমরা সিএসএস করতে যাই, আমাদের কমপক্ষে 20 লাইনের কোড লিখতে হবে, কমপক্ষে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ইজিলি এটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারেন।
সেক্ষেত্রে ধরেন এইখানে বুটস্ট্র্যাপ টেবিল নামে অপশন আছে, আপনি ওইখানে যান, বুটস্ট্র্যাপ টেবিল, এই যে টেবিল, ঠিক আছে। এখন দেখেন টেবিলের ফার্স্ট ক্লাস হচ্ছে টেবিল, টেবিলের ফার্স্ট ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপে কি টেবিল। তাহলে আপনি কি করবেন, আপনার এই যে টেবিলটা যেখানে শুরু হয়েছে এইখানে একটা ক্লাস নেবেন, ক্লাস টেবিল, দেখেন এটা দিলেন, দেওয়ার পরে আপনি আপনার ব্রাউজারে যান, দেখেন এটা টেবিলের স্ট্রাকচার হয়ে গেছে। এখন একটা লাইন মানে একটা ওয়ার্ড লিখছি, পুরা টেবিলের মতো হয়ে গেছে। প্রত্যেকটাকে আপনার করতে হবে। এখন দেখেন আর একটু নিচের দিকে আসেন, এই যে টেবিল স্ট্রিপ, এটা একটা ক্লাস, এটা কপি করেন, এটা কপি করেন, করে এসে এই যে টেবিল ক্লাসটা নিছেন না, এটা স্পেস দিয়ে এখানে এটা পেস্ট করেন, সেভ দেন। এখন ব্রাউজারে যান, দেখেন এখন টেবিলটা কেমন দেখাচ্ছে, দেখছেন নিচে কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড আসছে এবং স্ট্রিপ মানে স্ট্রাইপের একটা চলে আসছে। এখন জিনিসটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। আপনি যদি চান যে আমার টেবিলটা আরেকটু অন্যরকম হবে, সেই ক্ষেত্রে আপনি এই টেবিল এই বর্ডার দিবেন। এখন কিন্তু বর্ডার, এটা কপি করেন, এখন কিন্তু এই টেবিলে বর্ডার নাই, আছে। এখন আপনি কি করবেন, এইখানে এসে এইখানে আরেকটা স্পেস দিয়ে ওই ক্লাসের নামটা দিয়ে দেন, দিয়ে সেভ দেন। দেখেন এখন বর্ডার চলে আসছে, একটা বর্ডার চলে আসছে। আবার দেখেন আপনি যদি যান হবার, আপনি যদি এটা দেন টেবিল হবার, তাহলে আপনি এইখানে আরেকটা স্পেস দিয়ে এটা দেন টেবিল হবার। হবার কি, এইখানে যখন মাউস নিচ্ছেন দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন কালারগুলা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে হবার। আরেকটু নিচে যান, এখন দেখেন যদি আপনি এই টেবিল ডার্ক এই ক্লাসটা ইউজ করেন, দেখেন এখন আপনার টেবিলটা আরো সুন্দর হয়েছে। তারপরে যদি চান টেবিল ডার্ক এবং টেবিল স্ট্রাইপ, তাহলে এই দুইটা আপনি ইউজ করতে পারেন। তারপরে ধরেন টেবিল হবার এরকম হবে, এই টেবিলে টেবিল বর্ডারলেস দিলে বর্ডার থাকবে না। তারপরে ধরেন আপনি এটা চাচ্ছেন, ঠিক আছে, এই যে টেবিল প্রাইমারি, ঠিক আছে, এটা নেন। এখন আমরা বডিতে এই কাজগুলো করছি টেবিলের, ঠিক আছে। এখন যদি চান যে টেবিলের প্রত্যেকটা যে র আছে টি আর, এইখানে যদি আপনি এটা দেন, সরি অবশ্যই প্রথমবার আপনাকে ক্লাস ইউজ করতে হবে, ক্লাসের নামটা ইউজ করতে হবে। দেখেন এই যে উপরের হেডের লাইনটা অন্য কালার হয়ে গেছে। এখন যদি আপনি এটা নেন টেবিল সাকসেস এবং আরেকটা টিআরে দিয়ে দেন, এই বডির ভিতরে ক্লাসের নাম দিতে হবে, দেখেন পরেরটা আরেকটা। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো কালার এইখান থেকে নিয়ে নিয়ে দিতে পারবেন। ধরেন আপনি এই কালারটা ব্যবহার করলেন, টেবিল ওয়ার্নিং, এই যে টিআরে যান, ক্লাসের নেম, সেভ, ব্রাউজারে যান, দেখেন ওইটা আবার আরেক কালার হয়ে গেছে। এইভাবে ভিন্ন ভিন্ন কালারও আপনি দিতে পারবেন ইজিলি। না এটা আপনার
এইটা যদি আপনি সিএসএস দিয়ে আপনার দেখবেন ওয়েবসাইট বানাচ্ছেন, আপনার টেবিলের প্রয়োজন পড়ছে, তো ওই টেবিলটা যদি নিজের মতো করে যদি আপনি সিএসএস করতে চান তাহলে আপনার অনেক কোড লিখতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি ইজিলি বুটস্ট্র্যাপ দিয়ে এটা করে ফেলতে পারতেছেন। এটা গেল টেবিল। ধরেন ব্যাচ জিনিসটা কি এটা আমি আপনাকে দেখাই। এইখানে আসেন, ব্যাচ অনেক সময় দেখবেন আমরা ফেসবুকে দেখি না, নোটিফিকেশন লেখা থাকে, ওর পাশে একটা গোল দিয়ে ওর উপরে 1 2 3 আপনার যে কয়টা নোটিফিকেশন আসে সেগুলো এখানে দেখায়, ঠিক না? আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটেও এরকম একটা অপশন আছে যেখানে নোটিফিকেশন কথাটা লেখা আছে, ঠিক আছে? ধরেন আপনি একটা নিলেন, ক্লাস নিলেন, সরি এইখানে আমার টেবিল শেষ, ঠিক আছে? এই টেবিলের নিচে আপনি একটা H1 নিলেন, নেওয়ার পরে এইখানে লরেন 5 নিলেন, নেওয়ার পরে আপনি এটা সেভ দেন। আপনার ব্রাউজারে এখন একটা হেডার 1 আসছে, এইটার পাশেই আপনার একটা ব্যাচ থাকবে। এই নোটিফিকেশন আকারে যেগুলো থাকে এগুলোকে বলে ব্যাচ। এখন এটাকে আমরা ব্যাচ না দিয়ে আমরা দিই নোটিফিকেশন। এর পাশে একটা ব্যাচ থাকবে যেখানে নোটিফিকেশন আপনার কয়টা ওইটা এখানে শো করবে, এবং এই স্টাইলটাকেই বলে ব্যাচ, ঠিক আছে? এখন এই ব্যাচ দেওয়ার জন্য ধরেন আপনি এইখানে এই নোটিফিকেশনের পাশেই একটা স্প্যান নেন। স্প্যান ট্যাগ শিখছি না আমরা HTML এ? স্প্যান নিলেন, এখানে 1 দেন, দেওয়ার পরে দেখেন এইখানে এটা 1 আসছে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এটা এই 1টাকে ব্যাচ হিসাবে তৈরি করার জন্য, ঠিক আছে? এখন দেখেন এইখানে ফার্স্ট ক্লাসটা হচ্ছে ব্যাচ। ধরেন এই স্প্যানের ওপেন ট্যাগের ভিতরে আপনি দিবেন ক্লাস নেম ব্যাচ, সেভ দেন। দেখেন এইখানে কিন্তু এখন 1টা নাই, ঠিক আছে? দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনি জাস্ট ব্যাজ নিছেন। এখন ব্যাজের সেকেন্ডারি এই কালারটা দেন, কপি ব্যাকগ্রাউন্ড, সেভ। এখন দেখেন ব্যাজ আকারে আসছে। এখন ওইখানে 1 দিলে 1 আসবে, 2 দিলে 2 আসবে, 3 দিলে 3 আসবে, কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটে অটোমেটিকলি হয়। আমরা জাস্ট আপাতত ডিজাইন করতেছি। ডিজাইনটা আমাদের ব্যাজের ডিজাইনটা এইভাবে হবে। এখন এইখানে যদি আপনি নিচের দিকে যান, ধরেন এই যে আপনি যদি এরকম চান কালারফুল, তাহলে আপনি কি নেবেন? ব্যাজ প্রাইমারি, সেভ। এখন দেখেন আপনার এটা কালার হয়ে গেছে, ঠিক না? আপনি যদি চান যে আপনার ব্যাজটা রাউন্ড হবে তাহলে আপনি এটা নেন, ব্যাজ রাউন্ড পিল, এবং কালার হবে প্রাইমারি। এটা কপি করেন, এইখানে এসে জাস্ট ক্লাসের নামটা এখানে দিয়ে দেন, প্রাইমারি, সেভ দেন, ব্রাউজারে যান, দেখেন, ঠিক আছে? এইভাবে ব্যাজের কাজটা করে। এটা যদি আপনি আবার CSS দিয়ে করতে যান তাহলে আপনাকে অনেক মাথা ঘামায় আপনাকে কোড লিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখি এগুলো সবগুলোই আপনি ওই যে ওয়েবসাইট থেকে নিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে কি হয়। আর আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, যখন দেখবেন যে আমার ওয়েবসাইটের ডিজাইনে ব্যাজ আছে,
তখন আপনি এই ব্যাচটা কোন ব্যাচটা ইউজ করবেন তখন এইখান থেকে দেখে দেখে নেবেন। আপনি চাইলে এরকম ব্যাচ থাকে, তাহলে ধরেন আপনার এই যে এটা কপি করেন, কপি করে জাস্ট আপনি আপনার এই যে এখান থেকে ধরেন আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, বটি পেস্ট সেভ। এখন দেখেন আপনার ওয়েবসাইটে এই দেখেন বাটন আকারে বাটন থাকবে, ওই বাটনের উপরে ব্যাচটা থাকবে। তাহলে আপনি এই যে এইখানে প্রথমে কি করছে, একটা বাটন নিছে, তারপরে আপনার এই যে ক্লাস বিটিএন প্রাইমারি দিয়ে বাটন নিছে, তারপরে এই যে স্পেন দিয়ে ব্যাচ ডেঞ্জার দিয়ে দিছে। এটা আমি কপি করে নিয়ে আসছি, আপনি চাইলে এটাকে নিজের মতো করে আবার বানাইতেও পারেন। সেক্ষেত্রে আপনি বাটন ট্যাগটা নেবেন, বাটন ট্যাগ নেওয়ার পরে বাটনের ভিতরে আমরা ক্লাস দিব বিটিএন ধরেন দিলেন ইনফো, ঠিক আছে, সেভ দেন। দেখেন আপনার বাটনের ভিতরে লেখেন আপনি মেসেজ দেখেন বাটনটা আসছে না। এখন আপনার কাজ হচ্ছে কি ব্যাচ তৈরি করা, ঠিক না? এখন ব্যাচ তৈরি করার জন্য আপনি কি করবেন, এই যে বাটনের ওপেনিং ট্যাগ আছে মেসেজ, এটার ভিতরে এই ক্লোজিং এর উপরে আপনি একটা স্প্যান নেবেন, স্প্যান এইখানে ধরেন আপনি দিলেন 5, এবং এই স্প্যান ট্যাগের ভিতরে আপনি ব্যাচ তৈরি করতে যাচ্ছেন। তাহলে ক্লাস ব্যাচ তারপরে বিজি সাকসেস বা ধরেন ডেঞ্জার দিলেন। দেখেন এখন এটা হয়ে গেছে না? হ্যাঁ, এখন এটা দেখেন, এখন নর্মালি এটা হয়ে গেছে না ব্যাচ। এখন যদি চান এই ব্যাচটাকে আপনি করবেন, রাউন্ড করবেন, তাহলে এইখানে আপনি পাশে আরেকটা ক্লাস নেন, রাউন্ডেড পিল। দেখেন এটা এখন রাউন্ড হয়ে গেছে। অর্থাৎ কখন কোন ক্লাসটা ব্যবহার করবেন, এই যে এইখানে গেলে আপনি সবগুলো পাবেন এই সাইডে, W3 স্কুল সাইডে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে পেগিনেশন। এটা কি, অনেক সময় দেখেন আপনি যখন গুগলে যাবেন, এইখানে কোনো কিছু লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখেন নিচের দিকে একদম সবার নিচের দিকে এই যে 1 2 3 4 5 তারপরে নেক্সট, এই জিনিসটাকে বলে হচ্ছে পেগিনেশন। দেখছেন এই যে এটা দেখেন, এইগুলোকে বলে 1 2 3 4 6, এই যে স্টাইলটা করছে। এখন যদি আপনি 2 এ ক্লিক করেন তাহলে 2 নাম্বার পেজে যাচ্ছে। তারপরে এইখানে আবার যখন প্রিভিয়াসে যাচ্ছেন তখন প্রিভিয়াসে চলে আসছে। এই পেগিনেশনটা কিভাবে তৈরি করে, এটার জন্য আপনি বুটস্ট্র্যাপ আপনার এই W3 স্কুলে আসেন, আসার পরে এখানে দেখেন এই যে পেগিনেশন নামে আপনার করা আছে। এখানে আসার পরে এইখান থেকে জাস্ট আপনি ধরেন এটা কপি করেন, কপি করার পরে আপনি আপনার এইখানে এসে আপনার ব্রাউজারে যখন যেখানে লাগবে সেখানে এটা পেস্ট করে দিবেন। আপনার এই যে দেখেন পেগিনেশন হয়ে গেছে। ধরেন আপনার একটা ওয়েবসাইটে এই যে গুগলের মতো এরকম একটা পেগিনেশন বার আপনি তৈরি করবেন। পেগিনেশন, হ্যাঁ এটা তৈরি করবেন। এখন এটা তৈরি করার জন্য আপনাকে ওই বুটস্ট্র্যাপ 5 W3 স্কুলের পেগিনেশনে গেলে আপনি এরকম বিভিন্ন ধরনের এইখানে পেগিনেশন পাবেন। এই যে তৈরি করা আছে এইখানে, আপনি ধরেন এইটা এইরকমই তৈরি করতে চাচ্ছেন, জাস্ট এইখান থেকে এটাকে কপি করবেন,
কপি করে এসে আপনি কি করবেন, এই আপনার HTML ফাইলে এটা পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করবেন, করার পরে আপনি এখন যান, দেখেন আপনার এখানে এটা তৈরি হয়ে গেছে। 2 নাম্বারটা ব্লু কালার হয়ে আছে, এর মানে বোঝাচ্ছে যে যখন যেই পেজটা অ্যাক্টিভ থাকবে সেই কালার পেজটা কালার হবে ব্লু। এটা এইখানে দেয়া আছে, এই যে দেখেন, এই যে লাইনটা 3 নাম্বার লাইনটা, এই যে দেখেন লেখা আছে অ্যাক্টিভ, কিন্তু এটা যদি আপনি চান যে এইখানে না হয়ে আপনার এই লাইনটা অ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে আপনি এইখানে অ্যাক্টিভ দিয়ে দিবেন। দেখেন এখন 3 নাম্বার লাইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তৈরি করে হচ্ছে পেগিনেশন বার। আচ্ছা, আরেকটা জিনিস, এইভাবেই বুটস্ট্র্যাপে ধরেন এইখানে একদম এই যে W3 স্কুলে আপনার এইভাবে অনেক আপনার তৈরি করা আছে। হ্যাঁ, আপনার যখন যেটা এই যে গ্রিড প্রয়োজন পড়বে, আপনি এই যে এখানে যাবেন। ঠিক আছে, তারপরে ধরেন টাইপোগ্রাফি, কালার, টেবিল, তারপরে ইমেজ, তারপরে ধরেন আমি একটা ইমেজ নিয়ে কাজ করি, ধরেন ইমেজ। হ্যাঁ, আপনি গেলেন হচ্ছে আপনার এইখানে একটা ইমেজ নিয়ে আসেন। ইমেজ নেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? IMG। তারপরে সোর্সে আমরা ইমেজটাকে দিয়ে দিব, ইমেজের নামটা দিয়ে দিব। দেওয়ার পরে আমার বডিতে একটা ইমেজ চলে আসছে। ঠিক আছে, আসছে না? এখন এটাকে আমরা একটু স্টাইল করব বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি বুটস্ট্র্যাপের ইমেজের এইখানে যাই, দেখেন ওদের কিছু ক্লাস এখানে তৈরি করা আছে। ঠিক আছে, ধরেন আমি প্রথমে এই ক্লাসটা ব্যবহার করব, রাউন্ডেড সার্কেল। কপি করলাম, এটা এইখানে আগে পরে যেখানেই দেন কোনো সমস্যা নাই, এটা দিয়ে দিলেন, এই ক্লাসটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন আপনি ব্রাউজারে যান, দেখেন আপনার ইমেজটা রাউন্ডেড হয়ে গেছে। পরিপূর্ণ সার্কেল হয় নাই, কারণ এটার উইথ হাইট সেম না, এই জন্য এটা হয় নাই। আপনি যদি এইখানে আরো ক্লাস আছে, ধরেন আপনি যদি এই ক্লাসটা ইউজ করেন, ক্লাস IMG থাম্বনেল, তাহলে আপনি এখান থেকে এটা বাদ দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন IMG থাম্বনেল। এটা দিলে কি হবে, দেখেন পাশে ছোট্ট করে এখানে বর্ডার আছে, থাম্বনেল বর্ডার, এই দেখা যাচ্ছে না, চিকন ছোট এইটা। ঠিক আছে, এরকম আপনি এইখানে যদি যান, বিভিন্ন ধরনের এরকম পাবেন আপনি। ইমেজকে স্টাইল দেওয়ার জন্য এখানে বিভিন্ন ক্লাস পাবেন, জাস্ট ক্লাসটা নিয়ে আপনি ওই আপনার ইমেজের ট্যাগে দিয়ে দিলেই হয়ে যাবে ইমেজ। এখন বুটস্ট্র্যাপের মেন আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা শুরুতে দেখা, ওটা আমি সবার পরে দেখাচ্ছি। এই জন্য আমি এটা এতক্ষণ যেগুলা ধারণা দিলাম, এটা বোঝানোর জন্য যে বুটস্ট্র্যাপ দিয়ে আসলে কি করা যায়। এখন এই যে কাজগুলো, বাটন তৈরি করা, ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া, তারপরে আপনার টেবিল তৈরি করা, তারপরে এই যে ব্যাচ ক্রিয়েট করা, তারপরে পেগিনেশন ক্রিয়েট করা, এই কাজগুলো যদি আপনি নর্মাল CSS দিয়ে করতে যান, CSS দিয়ে, তাহলে আপনার অনেক সময় লাগবে, অনেক লাগবে। কিন্তু এই কাজগুলো আপনি ইজিলি এই বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, এবং এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে সবসময় প্রয়োজন পড়বে। যখনই প্রয়োজন পড়বে আমরা জাস্ট ওই W3 স্কুলে যাব, আবার দেখাই দিচ্ছি বিষয়টা, আমরা কই এগুলো পাবো। ধরেন এগুলো সব ডিলিট করে দিলাম, আপনি এখানে যাবেন, সার্চ দিবেন বুটস্ট্র্যাপ, জাস্ট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন,
এইখানে একটু স্ক্রল করে দেখবেন W3 স্কুল লেখা আছে, এইখানে আসবে। আসার পরে এইখান থেকে দেখেন এইখানে লেখা হচ্ছে বুটস্ট্র্যাপ 3, কিন্তু আমি তো সেট আপ করছি বুটস্ট্র্যাপ 5, ঠিক আছে। এই জন্য আপনি গুগলে সার্চটা আসলে করবেন বুটস্ট্র্যাপ 5। তারপরে আপনি W3 স্কুলে যাবেন, এইখানে যাওয়ার পরে এইখান থেকে আপনার যখন যে জিনিসটা আপনার ধরেন ওয়েবসাইট বানাচ্ছেন, আপনার ওয়েবসাইটে একটা টেবিল দরকার, তখন আপনি এই যে টেবিলে যাবেন, দেখেন ওরা কিভাবে টেবিল তৈরি করছে। আপনি ওই টেবিলের ক্লাসগুলো নিয়ে আপনি ইজিলি আপনার টেবিলটা তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ে, ঠিক আছে। এখন যেটা দেখাবো, ধরেন এখন আমার ওয়েবসাইটটা সম্ভবত একদম খালি, ঠিক আছে, কিচ্ছু নাই। এখন এইখানে আমি কিছু প্যারাগ্রাফ নিচ্ছি, লরেন ধরেন 100 ওয়ার্ড, সেভ দিলাম। এরকম নর্মালি আসছে না? হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এটা রাইটে এবং লেফটে কিছু জায়গা সমান সমান কিছু জায়গা ছেড়ে দিব, ঠিক আছে। এই জন্য আমার যে সিএসএসটা লিখতে হবে, ধরেন বডিতে গেলাম, style.css এ গেলাম, তাহলে আমরা বডি থেকে জিনিসগুলো সরাবো না, বডি লেফট এবং রাইট। তাহলে আমাদের এই ক্ষেত্রে ট্যাগটা হচ্ছে সিলেক্টর হচ্ছে বডি। তাহলে বডিতে গিয়ে আমরা লিখলাম হচ্ছে ধরেন মার্জিন লেফট 100 পিক্সেল, তারপরে লিখলাম মার্জিন রাইট 100 পিক্সেল। এখন সেভ দিয়ে আমি যদি ব্রাউজারে যাই, দেখেন লেফট এবং রাইটে আমার 100 পিক্সেল করে ছেড়ে দিয়েছে। এখন এইটাকে যদি আমি সমান করতে চাই, তাহলে বডিতে যদি আমি জাস্ট লিখে দেই টেক্সট অ্যালাইন আপনার জাস্টিফাই, সেভ দেন, দেখুন এখন দুই দিক দিয়ে সমান সমান লেখাগুলা সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে, ঠিক না। এখন এটা আমরা সিএসএস দিয়ে করলাম বডিতে এই লাইনগুলো লিখে, ঠিক না। কিন্তু আমরা সিএসএস এর কোনো কোড না লিখেও এই কাজগুলো করতে পারি। ধরেন এটাকে আমি জাস্ট কাট করলাম, করার পরে এইখানে আমরা একটা ডিভ নিব, ঠিক আছে। এই ডিভের ভিতরে আমরা প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এখন এই অবস্থায় আছে না? হ্যাঁ। এখন আমরা যখন এই বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করব, ধরেন এইখানে ক্লাস নেম, যেমন এই যে ডিভের নাম কখন কি হবে এগুলো আমরা দিতে, যেমন আমি বলছি যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বুটস্ট্র্যাপে এরকম ডিভের নাম দেয়া আছে বিভিন্ন ক্লাস দিয়ে, ঠিক আছে। 1 নাম্বার ডিভের ক্লাস, যখনই কোনো ডিভ নেবেন তখন ওইটার নাম হয়ে যাবে কন্টেইনার, ঠিক আছে। এটার নাম আপনার দিয়ে দিলেন কন্টেইনার, এই দেখেন কন্টেইনার। এখন সেভ দিয়ে আমি ব্রাউজারে যাই, দেখেন দুই দিক দিয়ে আমার জায়গা অটোমেটিকলি ছেড়ে দিছে। অর্থাৎ যখনই আপনি কোনো কন্টেইনার নামে ডিভ নেবেন তখন আপনি এরকম অটোমেটিকলি পাওয়া যাবেন। আর প্রত্যেকটা ওয়েবসাইটেই এরকম মার্জিন থাকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টেই কি করব, ডিভ নিলে আমরা কন্টেইনার ক্লাসটা ইউজ করব। যদি আপনি চাচ্ছেন যে না এই অটো মার্জিনটা আমার দরকার নাই, আমার ফুলটাই লাগবে, কিন্তু আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন, সেই ক্ষেত্রে এটার নাম যদি আপনি এখন কন্টেইনার ফ্লোট করে দেন, তাহলে আপনার ওই মার্জিনটা এখন আর থাকবে না, বুঝছেন। কিন্তু আমি মার্জিন চাচ্ছি এই, ঠিক আছে।
এই কন্টেনার। একটা ওয়েবসাইট বা আমরা ওয়েবসাইট যখন ভিজিট করি তখন ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে ওপেন হয়। যেমন এটা কিন্তু 50 ইঞ্চি মনিটরে দেখাচ্ছে বা তার চেয়েও বেশি। আবার ডেস্কটপে যখন দেখি আমরা তখন ডেস্কটপ 25 ইঞ্চি, 19 ইঞ্চি, 21 ইঞ্চি এরকম বিভিন্ন মনিটর থাকে। আবার যখন দেখি ধরেন মোবাইলে, তখন আবার মোবাইলের ছোট হয়ে যায়। এখন কোন ডিভাইসে আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে এটা কিন্তু ওয়েবসাইট তৈরি করার সময় সেটিং করে দিতে হয়, যে কোন ডিভাইসে কেমন ওয়েবসাইটটা কেমন দেখাবে এটা সেটিং করে দিতে হয়। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ওয়েবসাইট বানাইলেই আপনাকে আগে এই জিনিসটা সেট আপ করে দিতে হবে। যে যেমন ফেসবুক যখন আপনি দেখেন, মোবাইলে দেখবেন তার ভিউ এক ধরনের, আবার যখন ডেস্কটপে দেখবেন তখন ভিউটা অন্য ধরনের। ইউটিউবের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা ওয়েবসাইটই সেম। এটা যদি আপনি নর্মাল সিএসএস দিয়ে করতে যান, আপনাকে কমপক্ষে 1000 লাইনের কোড লিখতে হবে। আমরা যদি নর্মালি এই কাজটা যদি সিএসএস দিয়ে করতে চাই তাহলে আমাদের 1000 লাইন কোড লিখতে হবে। কিন্তু এবং বুটস্ট্র্যাপের সবচেয়ে জনপ্রিয় কাজই হচ্ছে এইটা। এটাকে বলে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা, মানে কি কোন ডিভাইসে কিভাবে শো করবে ওইটা আপনি নির্ধারণ করে দিবেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে মোবাইলে দেখলে এরকম আমার ওয়েবসাইটে দেখা যাবে, আবার কোনো বড় মনিটরে দেখলে এরকম দেখা যাবে। এইটা ক্লায়েন্ট বলে দেয়। আর যে কোনো ওয়েবসাইট বানাইতে গেলে আপনাকে এই রেসপন্সিভটা করতে হবে। যেমন ধরেন এটাকে যদি আমি একটু করি, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পরে এইখানে দেখেন এই কর্নারে একটা আইকন আছে যে বিভিন্ন ডিভাইস টুলবার। এখন দেখেন আপনি যদি এটাকে বড় ছোট করেন, এই যে এরকম লেখাগুলা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি এখানে বিভিন্ন ধরনের ছবি থাকে, বাটন থাকে, বিভিন্ন কিছু, তখন এই জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইস যত ছোট হবে তখন জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। কিন্তু আমি এটা এইখানে নির্ধারণ করে দিতে পারবো যে কোন ডিভাইসে আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে। এই জন্য আপনাকে যেই জিনিসটা জানতে হবে, বুটস্ট্র্যাপ কি করে এই রেসপন্সিভ করার জন্য এই ফুল ওয়েবসাইটটাকে বিভিন্ন কলামে ভাগ করে। এই কলামগুলো এইটাকে ফুল উইথটাকে সে 12টা ভাগে ভাগ করে। প্রথমে মাথায় রাখতে হবে কয়টা ভাগে ভাগ করে, 12টা ভাগে ভাগ করে। এগুলোকে কি বলে? কলাম। এবং প্রত্যেকটা ডিভাইসকে সে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন এটা ধরেন, এগুলো ভাগ আসলে ডিপেন্ড করে পিক্সেলের উপরে। যদি আপনার ডিভাইসটা 1200 প্লাস হয়, মানে 1200 পিক্সেলের উপরে হয় ডিভাইসের উইথ, সেই ক্ষেত্রে এটাকে বলে XL, মানে এক্সট্রা লার্জ। আর যদি 1200 পিক্সেলের নিচে হয় ওই ডিভাইসটাকে বলে লার্জ, LG। লার্জকে সংক্ষেপে LG দিয়ে ভাগ করছে। যদি ওইটার একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে, এটা বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু এটা বুঝলে আপনি বুটস্ট্র্যাপ মাস্টার। ঠিক আছে, আর এটা আপনার সবসময় প্রয়োজন পড়বে। আগে যে জিনিসগুলো দেখাইছি, যেমন বাটন, আপনি ইজিলি আপনি নর্মালি সিএসএস দিয়ে বাটন বানাই ফেলতে পারবেন। চেষ্টা করলে টিবিলও তৈরি করে ফেলতে পারবেন, চেষ্টা করলে ব্যাসও বানাইতে পারবেন, ওই পেগিনেশন বারও বানাইতে পারবেন। কিন্তু এই রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দিয়ে করাটা খুব টাফ। এই জন্য আপনাকে এইটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই ভাগগুলো হচ্ছে আপনার প্রথমে হচ্ছে এই কলামে ভাগ করে, এটা বুঝতে হবে। 12টা কলামে ভাগ করে। তারপরে আছে র। ঠিক আছে, র এর কোনো সাইজ নাই, র আপনার ইচ্ছা মতো হবে, কারণ এইটার হাইট ইচ্ছা মতো যাবে। আপনি যত কন্টেন্ট দিবেন তত নিচের দিকে যাবে, এটার কোনো লিমিট নাই। কিন্তু কলাম হচ্ছে 12টা।
12টা কলাম, সর্বোচ্চ সাইজ হচ্ছে 1200 পিক্সেলের উপরে গেলে সেটা হচ্ছে এক্সট্রা লার্জ। যদি আপনার 1200 নিচে নামে ডিভাইসের সাইজ, সেটা হবে লার্জ। কিন্তু 1200 নিচে থেকে কত পর্যন্ত? 992 পিক্সেল পর্যন্ত হচ্ছে লার্জ। কত? 1200, তাহলে 1199 থেকে 993 পর্যন্ত হচ্ছে লার্জ। এইভাবে বিভিন্ন সাইজ দেয়া আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখেন ভাগগুলা কিভাবে করে। ধরেন আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে একটা কন্টেইনার নামে ডিপ নিলাম। এটা তো আগে দেখছি আমরা সংক্ষেপে কিভাবে ক্লাস নিয়ে ডিপ নিব। এইখানে ধরেন আমি একটা H6 নিলাম এবং এইখানে লিখলাম আপডেটেড। এখন এটাকে যদি আমি 12টা ভাগ করি, 1 2 3 4 5 6 7টা হয়েছে, 8 9 10 11 12, 12টা না? এখন যদি এটা আমি ওয়েবসাইটে যাই, দেখেন কিরকম দেখাবে, 12টা লাইনে লাইনে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা 12টা পাশাপাশি থাকে। ঠিক আছে, এখন এইটাকে যদি আমি, কারণ এটা কিন্তু দেখেন প্রত্যেকটা এই ট্যাগ, বেশিরভাগ ট্যাগগুলো ট্যাগ কয় ধরনের? 2 ধরনের আমরা আগে শিখছি। একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। এটা এই H4 বা 6 এটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট, সে পুরো জায়গাটা দখল করছে, যার জন্য নিচে নিচে চলে আসছে। এখন এটাকে আমার বিভিন্ন সাইজে ভাগ করে করে এই 12টাকে পাশাপাশি বসাইতে হবে ম্যানুয়ালি যদি আমি করি। কিন্তু এই কাজটা বুটস্ট্র্যাপ দিয়ে আমি পাশাপাশি বসাবো একদম ইজিলি। ঠিক আছে, এই জন্য আমি প্রথমে এটাকে কাট করে নিলাম। ডিপ নিচে আমি কন্টেনার নামে। ঠিক আছে, এই কন্টেনার নেওয়ার পরে আমাকে নিতে হবে র। ঠিক আছে, র ধরেন আমি এখানে নিলাম একটা র নামে ডিপ। কন্টেনারের ভিতরে কিন্তু র নামে আরেকটা কলাম নিলাম। এখন র কোনটাকে বলে? র বলে কি? ভূমি বরাবর, মানে এই যে এইভাবে নিচে নিচে এটা নিলাম আমি, নিচে নিচে নিলাম। নেওয়ার পরে এখন এইখানে আমরা আরেকটা ক্লাস নিব। কলামকে সংক্ষেপে কল বলে, মানে বুটস্ট্র্যাপ কল। আমার ডিভাইসটা যদি এক্সট্রা লার্জ হয়, এক্সেল মানে এক্সট্রা লার্জ, মানে 1200 পিক্সেলের উপরে হয়, সেক্ষেত্রে এটা হবে ধরেন 12 হইলে জিনিসটা কয় ভাগ হইল? 1 ভাগ, মানে সম্পূর্ণটাকে 12 ভাগে ভাগ করছে। যখন আপনি এখানে 12 দেবেন, তার মানে কি পুরাটাই 1 ভাগ। ঠিক আছে, এখন আমি 12টা ভাগে ভাগ করতে যাচ্ছি, তাহলে এখানে কত হবে? 1। 12 1 দিয়ে ভাগ করলে কি 12টা ভাগ হবে না? হ্যাঁ, তাহলে এইখানে আমি দেব 1। ঠিক আছে, 1 দেওয়ার পরে এখন আমি যে আপডেটেড নলেজ একাডেমি যে আপডেটেড ওই যে H6 নামে যে ট্যাগটা নিয়েছি, এটার ভিতরে আমি লিখেছিলাম, ধরেন এটা না লিখে লিখলাম 01। এই দেখেন, ঠিক আছে। এখন এটা যদি 1 হয়, তাহলে আমি তো 12টা ভাগে ভাগ করতে যাচ্ছি, তাহলে এটা 1 দিয়েছে, তার মানে কি 1 ভাগ হয়েছে না? এখন যদি আমি এটাকে, এই কলামটাকে কপি করে পেস্ট করি, ওটা হয় 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা মানে প্রত্যেকটাই এক করে
তাহলে 12টা, কারণ ও তো 12টা ভাগ করে, তার মানে কি আমি 12 একটা ওয়েবসাইটের উইথকে 12টা ভাগ করতে পারবো। ঠিক আছে, সর্বোচ্চ 12টা ভাগ করতে পারবো, সর্বোচ্চ। এর বেশি 12-র বেশি আপনি করতে পারবেন না, 12টা ভাগ করতে পারবেন। এখন যদি আমি সেভ দেই এবং এটাকে আমি 12 করি, তারপরে এটাকে 11, এটা 10, এটা 9, এটা 8, এটা 7, এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এই 12টা। ঠিক আছে, এখন আসেন, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এখানে 12টা ভাগ হয়েছে, 12টা পাশাপাশি চলে আসছে না? কিন্তু এই কাজটা যদি আমি যদি এইভাবে পাশাপাশি বসাইতে চাই নর্মালি বুটস্ট্র্যাপ ছাড়া, আমাকে অনেক কমপ্লিট করে, ঠিক আছে? কিন্তু আমি ওই ভাগ করে নেওয়ার কারণে এটা 12টা হয়ে গেছে। কিন্তু এখন দেখেন এই ভাগটা কিসের ক্ষেত্রে হয়েছে? যখন আমার ডিভাইসটা 1200 পিক্সেলের উপরে থাকবে, ধরেন এটা যখন 1200 পিক্সেলের উপরে হবে, এই যে দেখেন 1200, এই যে এখানে দেখাচ্ছে না 1236, অর্থাৎ এখন ডিভাইসটা আমার 1200 পিক্সেলের উপরে। কিন্তু এই জিনিসটাই যখন 1200 পিক্সেলের নিচে চলে আসবে, দেখেন তখন এটা আবার ভেঙে গেছে, নিচে চলে আসছে। ঠিক আছে, 1200 পিক্সেলের নিচে যখন আসছে তখন এটা আবার ভেঙে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে 1200 পিক্সেলের নিচে আসলেও আমার ওই মানে ডিভাইসটা 1200 পিক্সেলের নিচে আসলেও সেটা 12টা ভাগেই থাকবে। সেক্ষেত্রে আমরা এই কল এক্সেল 1-এর পাশে আরেকটা কলাম নিব, কল এক্সেলের পরে কি লার্জ 1। তাহলে এটা আমি কপি করব, কপি করে প্রত্যেকটা কলামের পাশে দিয়ে দিব। স্পেস দিলাম, পেস্ট দিলাম। ঠিক আছে, এখন সেভ দিলাম। এখন বোঝা যাচ্ছে যে যখন এটা আমার 1200 নিচে আসবে তখনও এটা ঠিক থাকবে। যেমন 1200-র উপরে গেলেও এটা আমার 12টা ভাগে থাকবে, কিন্তু 1200-র নিচে, যে এখন 1200-র নিচে চলে আসছে, তখনও আমার এটা 1200 থাকবে। কিন্তু 993 পর্যন্ত এটা ঠিক থাকবে। যখনই আবার আপনার এই যে নিচে চলে আসছে 92-এর নিচে, এই 92-এর নিচে চলে যাচ্ছে, তখনই ওইটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরের ভাগটা কি? লার্জের পরে হচ্ছে মিডিয়াম, লার্জের পরে মিডিয়াম। তাহলে এইখানে আপনি এইখানে আবার করেন, এটা আমি সিলেক্ট করতেছি, জাস্ট অল্টার ধরে সবগুলো একসাথে। এখন এখানে আমি লিখব কল এলজির পরে হচ্ছে এমডি, মানে মিডিয়াম। ডিভাইসটা যদি মিডিয়াম হয় সেই ক্ষেত্রে তখন আর আমি চাচ্ছি না যে সে 12টা ভাগে থাকবে, তখন সে 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। 12কে 2 ভাগ করলে কত করে হয়? 6। তার মানে যদি আমি এখানে 6 দেই,
6 দেই তাহলে আমার ওই পুরা ইটা 2 ভাগ হয়ে যাবে। এখন এটাকে সেভ দেই। সেভ দিয়ে যখন আমি ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পরে ইনস্পেক্ট এলিমেন্ট, এই দেখেন যখন আমি আমার এই ডিভাইসটা থাকবে হচ্ছে 1200 উপরে তখন 12টা ভাগই থাকবে, যখন এটা 1200 নিচে আসবে তখনও 1200ই থাকবে, কিন্তু যখন আপনার ওই 900 মানে লাস্টটা কত, লাস্টটার সাইজ হচ্ছে আপনার 992 নিচে যখন আসবে তখন সেটা 2 ভাগ হয়ে গেছে। দেখছেন 6টা মানে এটা 2 ভাগ হয়ে গেছে, 6টা এখানে চলে আসছে, 6টা ওই পাশে চলে গেছে। এখন আমি যদি চাই আরো ছোট করতে, এটা আবার থাকবে হচ্ছে, এই জিনিসটা থাকবে হচ্ছে কত পর্যন্ত, 768 পর্যন্ত। 768 নিচে যখনই ডিভাইসটা চলে আসবে তখনই আবার এটা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি ধরেন এটার পরে আপনি চাচ্ছেন যে কলের পরে হচ্ছে সাইজ SM মানে স্মল। ঠিক আছে, এই ক্ষেত্রে এসে আপনি চাচ্ছেন যখন স্মল হয়ে যাবে তখন এটার ভাগ হবে 4টা। 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3। তখন এইখানে যদি আপনি 3 দেন তাহলে আপনার 12কে ভাগ করবে 3 দিয়ে, তাহলে আপনার ভাগ হয়ে যাবে 4টা। এখন যদি আপনি ওয়েবসাইটে যান, এটা একটু কঠিন মনে হবে, ঠিক আছে, কিন্তু করতে করতে সহজ হয়ে যাবে। দেখেন এটা যখন সর্বোচ্চ বড় তখন 12টা, যখন ছোট হচ্ছে তখন 2টা, যখন আরো ছোট হচ্ছে তখন 4টা। কিন্তু এটারও একটা আছে, সেটা হচ্ছে 576 পর্যন্ত 4 ভাগ থাকবে। কিন্তু এরপরে যেটা, এটা টোটালি ছোট ডিভাইস, কিন্তু আপনি চাচ্ছেন যে ছোট ডিভাইসে এসে সেটার ভাগ হবে 6টা। সেক্ষেত্রে আপনি এইখানে জাস্ট কল ধরেন 6 দিলেন, না 6 দিলে তো 2টা হয়ে যাবে, 2। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে আপনার তখন ওয়েবসাইটে 6টা হয়ে যাবে। এখন দেখেন এখানে আসেন, এই যে এটা এখন যখন ছোট হবে, এই যে দেখেন 6টা হয়ে গেছে। দেখছেন যত ছোট হবে এরকমই থাকবে, এটা আর নষ্ট হবে না। এর চেয়ে নিচে কি ডিভাইস হয়, এটা এখন আর নষ্ট হচ্ছে না। যত বড় হবে তত এটা ভাগ ভাগ হয়ে এই যে এরকম হয়ে যাবে। বড় হোক, সর্বোচ্চ বড়তে আপনার এরকম দেখাবে, তার চেয়ে ছোট হইলে 2 ভাগ হবে, তার চেয়ে ছোট হইলে 4 ভাগ হবে, তার চেয়ে ছোট হয়ে গেলে সে 6 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইটা 6 ভাগ করার পরে এটা আর নষ্ট হবে না। ঠিক আছে, এটা একটু কঠিন, কিন্তু আপনার একটু বারবার প্র্যাকটিস করতে হবে এটা দেখে দেখে। ঠিক আছে, এখন ধরেন আমরা এটাকে করে দেই, ডিলিট করে দেই এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ। বডিটা এখন আমার খালি, বডি এখন খালি, ঠিক না? এখন এই জিনিসটা আমরা ইমেজ দিয়ে করি, তাহলে বুঝতে সহজ হবে। আরেকবার, সেটা হচ্ছে ধরেন আমি একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আমি একটা ইমেজ নিলাম। ঠিক আছে, ইমেজ নিলাম, নেওয়ার পরে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ইমেজের নামটা দেইনি, .save, আমার ইমেজটা আসছে না। এখন যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, এই সেম ইমেজটাই যদি আবার নিয়ে আসি, তাহলে ওই ইমেজটা কোথায় আসবে, এটা নিচে পাশাপাশি আসছে, ঠিক না? কারণ
ইমেজ ট্যাগটা হচ্ছে ইনলাইন, এই জন্য আরেকটা ইমেজ তার পাশে চলে আসছে। এখন যদি আমি চাই আরেকটা ইমেজ নিতে, তাহলে নিচে আসছে, কারণ তার পাশে তো আর জায়গা নাই। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এই তিনটা ইমেজকে পাশাপাশি আনতে রাখতে। এখন এই কাজটা করার জন্য এই উইথকে মাপতে হবে, তারপরে ইমেজকে মাপতে হবে, এই উইথে কতটুকু জায়গা আছে সেই জায়গা অনুযায়ী আপনার ইমেজের উইথ দিতে হবে। এইভাবে করতে গেলে তারপরে যখন ডিভাইস ছোট বড় হবে তখন পিকচারগুলো অন্যরকম ভেঙে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যখন এটা বুটস্ট্র্যাপ দিয়ে করব, দেখেন ইজিলি এটাকে করা যাবে। ধরেন এটা এইভাবেই থাকলো, আমি এখানে প্রথমে একটা ডিপ নিলাম কন্টেনার নামে, এটা বুটস্ট্র্যাপের ডিপ। ঠিক আছে, এখন ধরেন এইখানে একটা র নিলাম। ঠিক আছে, এই রয়ের ভিতরে আমরা তিনটা ছবি নিয়ে আসতে চাচ্ছি না পাশাপাশি, তো তিনটা ছবিকে মানে ওয়েবসাইটকে যদি আমি 3 ভাগ করি তাহলে কলাম কয়টা হবে? 12কে ভাগ করতে হবে কত দেয়া, তাহলে তো 12 ভাগ হয়ে যাবে। আমার তো দরকার 3 ভাগ, তাহলে আমার 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4। সেক্ষেত্রে আমি কি চাচ্ছি? আমি 3 ভাগ করতে চাচ্ছি। যেই জিনিস আমি যা করতে চাচ্ছি, আমি যে কয়টা ভাগ করতে চাইবো, ধরেন আমি 2 ভাগ করতে চাচ্ছি, তাহলে 2 দিয়ে আমি 12কে ভাগ করব, তাহলে রেজাল্ট কত আসবে? 3 ভাগ করতে চাইলে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত আসবে? 4। তাহলে আমরা এখানে কলাম নিব কত? কলাম নিব হচ্ছে ধরেন কল নিব আমি এক্সট্রা লার্জের ক্ষেত্রে 4, কারণ 3টা ভাগ করতে চাচ্ছি। 3 দিয়ে 12 ভাগ করলে রেজাল্ট কত আসে? 4। তার মানে যেই রেজাল্টটা ভাগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটা হবে এই কলামের নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিপ। ঠিক আছে, এখন একটা ইমেজ কপি করে আপনি এটার ভিতরে দেন, একটা ভাগ গেল, আমার আরো 2টা ভাগ আছে না? তাহলে আমি এটাকে কপি করব, দুইটা ভাগ গেল না? এখন যদি আমি কপি করে আরেকটা করি, এখন কি আমার 3টা হয়েছে না? 3টা। যদি আমি এই 3টাকে দাঁড়ান, আমি একটা দিয়ে আগে বুঝাই, এই অবস্থায় থাকে এবং আমি ওয়েবসাইটে যাই, দেখেন এই 3টা তো হচ্ছে আগেরটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। দেখেন একটা পিকচার আসছে না এক সাইডে, আর বুটস্ট্র্যাপের কন্টেনার ইউজ করার কারণে মার্জিন অটোমেটিকলি দিয়ে দিছে আমাকে। আর আমার এইখানে 2টা ছবি নিয়ে আসতে হবে, কিন্তু এই ছবির সাইজ অনুযায়ী কি এইখানে জায়গা আছে? দেখা যায় মনে হয় যে এইখানে 2টা ছবি আসবে না। তো আমি এইখানে ধরেন আরেকটা ছবি নিয়ে আসলাম, 2টা ছবি আসছে, 2টা ছবি আসছে, দেখেন একটা আরেকটার উপরে। ঠিক আছে, 2টা ছবি আসছে। তারপরে ধরেন আপনি 3 নাম্বার ছবিটাও নিয়ে আসেন, তিনটা ছবি আসছে, 3টা ছবি কিন্তু ডিপের মধ্যে আছে। ঠিক আছে, এখন ধরেন আপনি এটা কি হবে? এটা দেখেন, যখন আমি এরকম আনলাম, এটা যদি আমার এটা 1200 পিক্সেলের উপরে হয়, 1200 পিক্সেলের উপরে হয়, তাহলে আমার ছবি 3টা পাশাপাশি থাকবে। কিন্তু যখন 1200 পিক্সেলের নিচে হবে
তখন কিন্তু একটা ছবি নিচে চলে গেছে। এই যে একটা ছবি নিচে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে ছবিটা, এটা উইথটা একটু কমাই দিই। উইথ ধরেন দিলাম আমি 300 পিক্সেল, সরি 100 পিক্সেল বা 300 পিক্সেল। আর হাইট দিলাম, হাইট দিতে হবে না, এই উইথটা এইখানে আমি দিয়ে দিই। কপি পেস্ট পেস্ট সেভ। যখন ডিভাইস আমার থাকবে 1200 পিক্সেল থাকবে, তিনটা ছবি সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু 1200 নিচে যখন আসবে তখন তিনটা ছবি আর থাকবে না, এই যে নষ্ট হয়ে গেছে, দেখছেন। যখন এটাকে আমি করতেছি তখন হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি 1200 পিক্সেলের নিচে যখন ডিভাইসটা আসবে তখন এটা দুইটা দেখাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কলামকে কয় ভাগ করব, দুই ভাগ করতে চাচ্ছি। তাহলে 2 দিয়ে আমি কলাম 12কে ভাগ করব। 12কে ভাগ করলে রেজাল্ট কত আসবে, কল LG6। এই জিনিসটা আমি কপি করে এইখানে, সরি এইখানে না, এই 4 এর পাশে দিয়ে দিব। এখন দেখেন, যখন ডিভাইসটা ছোট হবে 1200 নিচে, তখন এটা দুইটা হয়ে গেছে, দেখছেন, দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি আরেকটা ছবি নিয়ে আসেন এইখানে সাপোজ, তাহলে এই ছবিটা কোথায় হবে, পাশাপাশি, ঠিক না। কিন্তু এইটা যখন এটা কত 992 পর্যন্ত এই সাইজে ঠিক থাকবে, কিন্তু যখন 992-এর চেয়ে ছোট হয়ে যাবে তখন আবার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, আবার এটাকে ঠিক আছে, এইখানে আমি দেব কল MD। যখন এটা মিডিয়ামে চলে আসবে ডিভাইসটা, তখন আমার পিকচারটা দুইটাই শো করবে। তাহলে আমরা 6 দিব, তখন এটা আমরা এই জায়গায় দিয়ে দিব। এই জায়গায় দিয়ে দিব। এখন দেখেন, ডিভাইস আমার বড় হইলে 3টা, যখন ডিভাইস 1200 নিচে নামবে তখন 4টা, 1200 থেকে 992 নিচে নামলেও সে দুইটাই থাকবে 776 পর্যন্ত। কিন্তু 76-এ পরে গেলে সে আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার ধরেন এইখানে আমরা কল স্মল না দিয়ে সরাসরি ধরেন আমি দিয়ে দিলাম 2, ঠিক আছে, 2 বা 1 দিলে কি হবে, 12কে 1 দিয়ে ভাগ করলে 12টাই ভাগ হবে, ঠিক না। রেজাল্ট কত, 12 না। এখানে 2টা, স্মলটা আর দিলাম না, কারণ স্মলটা ওই একই, মানে মাঝখানে স্মল। আচ্ছা, স্মলটা লাগাই, SM2।
কপি করে আমি এটা এই কলে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম, আর এইখানে দিয়ে দিলাম স্মল। দেখেন এটা যখন স্মল হবে তখন এইখানে 6টা ছবি বসতে পারবে, কিন্তু আমার তো 4টে আছে, যদি আমি আরো নিয়ে আসি ওইটাও বসবে, কিন্তু ছবিগুলো একটা আরেকটার উপরে চলে গেছে। কিন্তু যত ডিভাইস ছোট হবে তখন তো আমার আসলে বেশি রাখার দরকার নাই, কমায় রাখা দরকার। ভাগ মানে 12কে আমি ভাগ করব হচ্ছে দিয়ে, ধরেন এটা ভাগ করব আমি 6 দিয়ে, 6 6 6। দেখেন যখন ডিভাইস ছোট হবে, স্মল হবে, তখন সে 2টা করে ছবি পাশাপাশি থাকবে। আরো ছোট হলে নষ্ট হয়ে যাবে, তখন আমি চাচ্ছি যেন একটা ছবি আসে, তাহলে তখন 12 করে লাগাই দেব। ঠিক আছে, 1 দিয়ে 12 ভাগ করলে তো আমি 12 ভাগ পাচ্ছি, ঠিক আছে, তখন আমি ওইটা এখানে দিয়ে দেব। এইভাবে আপনার এই কাজটা যদি আমি কিন্তু এখানে সিএসএস এর কোনো কোড ব্যবহার করি নাই, না করে পাশাপাশি নিয়ে আসছি, এবং প্রত্যেকটা ডিভাইসে কোন ডিভাইসে কিভাবে দেখাবে এটা আমি এখানে অলরেডি ভাগ করে দিছি। যেমন ডিভাইস যদি এখানে ধরেন আপনার